বুকে মাথা গুঁজে রেখে লাভ নেই, মাথাটা তোলো। চুরি করার শাস্তি পেতে হবে, ধরা পড়ে গেছো। সাইমান নাফিসার মাথাটা নিজের বুক থেকে তুলে ধীরে বলল। নাফিসা লজ্জায় চোখ মুছে রেখে আছে। সাইমান নাফিসার গালে আলতো হাত বুলিয়ে ফিসফিস করে বলল, চোখ খুলো পিচ্চি পুতুল, অ্যান্ড কিস মি। নাফিসা আরো গভীরভাবে চোখ মুখ চেপে ধরল লজ্জায়। সাইমান আরো কাছে টেনে নিয়ে হঠাৎ নাফিসার নরম ঠোঁটে জোরে কামড় দিল, একটুখানি আবেদন, একটুখানি অধিকারী উচ্ছ্বাসে ভরা। প্রথমে নাফিসা রিফ্লেক্সিভলি দুই হাত দিয়ে ঠেলতে চাইল, কিন্তু সাইমানের স্পর্শে সে আর নাড়াতে সাহস পেল না। অল্প কষ্টে একটু নরম আর একটু গভীর অনুভব হলো, বিরক্তির বদলে যেন মধুর শিহরণ। মৃদু ব্যথা ভাঙতে না ভাঙতেই তার শরীরটা সাইমানের কাছে থাকতে চাইল। হাতটা আগের মতোই সাইমানের বুকে আটকে রইল। সাইমান নাফিসাকে আলতো করে ছেড়ে দিয়ে আবার বুকে টেনে নিল। তার মাথার চুলগুলো ভালোবাসার হাত বুলিয়ে দিতে লাগলো। কিছুক্ষণ শুধু নীরবতা ভর করলো দুজনের মাঝে। সাইমান নাফিসাকে বুক থেকে আলগা করে নিল, তারপর কপাল এক চুম্বন দিয়ে ঠোঁটের কোণে মৃদু স্পর্শ রাখলো। নাফিসা পিটপিট করে চোখ খুলে অবাক দৃষ্টিতে তাকালো সাইমানের দিকে। কিছু মনে পড়তেই তার গলা কেঁপে উঠল। দরজা তো লক করা ছিল, আপনি আসলেন কিভাবে? সাইমান বিছানায় হেলান দিয়ে আতশোয়া হলো, তারপর নাফিসাকে নিজের দিকে টেনে নিয়ে একেবারে জড়িয়ে নিল। তারপর ঠোঁটে এক চিলতে হাসি দেখা দিল। আমার বউয়ের ঘরে আসতে হলে রুমের লক খোলা কোনো বিষয় না, সবসময় এক্সট্রা চাবি থাকে আমার কাছে। নাফিসার বুক ধড়ফড় করে উঠল। সে ফিসফিস করে বলল, কেউ যদি আপনাকে আমার ঘরে আসতে দেখে খারাপ ভাববে তো? সাইমান নাফিসার চোখে চোখ রেখে নির্লিপ্ত ভঙ্গিতে উত্তর দিল, আমি আমার বউয়ের ঘরে এসেছি, এতে কারো কাছে কৈফিয়ত দেওয়ার দরকার মনে করি না। নাফিসা ঢোক গিলে নিল। এই মানুষটা কতটা নির্দ্বিধায় সব কথা বলে দেয়, অথচ বাড়ির সকলে তো জানেই না তাদের বিয়ের কথা। নাফিসার মনে আতঙ্ক ঢুকে গেল। যদি সাইমান একদিন সবার সামনে হুট করেই বলে ফেলে, তাহলে তো সবার সামনে তাকে অস্বস্তির মুখে পড়তে হবে। সে আর চোখে তাকালো স্বামীর দিকে। কিন্তু কেউ তো জানে না আমাদের বিয়ের কথা। নাফিসার কণ্ঠে ভয় মিশ্রিত কাপা ভাব। সাইমান গম্ভীর সুরে বলল, এসব নিয়ে এত ভাবনা তোমাকে ভাবতে হবে না, এখন রেস্ট নাও, তারপর ফ্রেশ হয়ে পড়তে বসো। আমি বাইরে যাচ্ছি, দরজা লক করার দরকার নেই, শুধু ভিড়িয়ে রেখো, আমি ফিরে এসে লক করে দেব। নাফিসা চমকে উঠে গলায় আটকে আসা স্বরে বলল, মানে আপনি আবার আসবেন? রাতে আমার রুমে থাকবেন? বউ, এতদিন ধরে নিজেকে আটকেছি, এখন আর তোমাকে দূরে রাখতে পারবো না, তোমার এতে কোনো সমস্যা? নাফিসার মুখ লাল হয়ে উঠল, মাথা নিচু করে ফেলল লজ্জায়। সাইমান ওর সেই লজ্জারাঙা মুখের দিকে তাকিয়ে বিছানা থেকে নামলো। বেরিয়ে যাওয়ার আগে বলল, এখন এত লজ্জা পাওয়ার দরকার নেই, আমি তো তেমন কিছু করিনি, রাতের জন্য রেখে দাও, বাকি লজ্জাটা ভাঙানোর দায়িত্ব আমার। একথা বলেই দরজা খুলে রুম থেকে বেরিয়ে গেল। নাফিসা হাঁপ ছেড়ে বাঁচল, নিজের মনে বিড়বিড় করলো, ছি ছি, একদম নির্লজ্জ কথাবার্তা। নিজেও বিছানা থেকে নেমে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিল, তারপর অজু করলো, কারণ আসলে আজান দেওয়া হয়ে গেছে ইতিমধ্যে। নামাজ পড়ে জায়নামাজ ভাঁজ করে আলমারিতে রেখে টেবিলের কাছে গিয়ে বসলো বই হাতে, কিন্তু ঠিক তখনই ফোন বেজে উঠল। নাফিসা ফোন হাতে তুলে দেখলো মিষ্টি ভিডিও কল করেছে। এই 4 বছরে মিষ্টির সাথে তার সম্পর্কটা অনেক ঘনিষ্ঠ হয়ে উঠেছে। চিকিৎসার সময় রোশনা তাকে প্রায় নিয়ে যেত তাদের বাসায়, তখন থেকেই মিষ্টি আর নাফিসার মধ্যে এক বন্ধুত্ব তৈরি হয়। বলা চলে রোশনা আর মিষ্টির কারণেই নাফিসা ধীরে ধীরে ট্রমা থেকে বের হতে পেরেছে। সেই বাড়িতে গেলে প্রায় আবিরকে পাওয়া যেত। নাফিসা বুঝতে না বুঝতেই ওর সাথে এক ধরনের স্বাভাবিক বন্ধুত্ব তৈরি হয়ে গেছে। আবির বড় ভাইয়ের মতো খেয়াল রাখতো, সাহায্য করত, নাফিসার ভালোও লাগতো তার সেই যত্নশীলতা। তবে মাঝে মাঝে আবিরের কিছু ব্যবহার, কিছু অচেনা দৃষ্টি নাফিসাকে অস্থির করে তুলতো, যেন সে বোঝার বাইরে কিছু আছে। মিষ্টির সাথে অনেকক্ষণ কথা বলে নাফিসা ফোন রেখে আবার বইয়ে মন দিল। নিজের মনে দৃঢ় সংকল্প করলো, যেভাবেই হোক মামুনির স্বপ্ন পূরণ করতে হবে, তাকে ডাক্তার হতেই হবে। ঢাকা শহরের ব্যস্ততার ভিড়ে, শব্দে আর ভিড়াক্রান্ত ট্রাফিকের মাঝে এক কোণে ছোট এক রেস্টুরেন্ট। এখানে অন্য জায়গার মতো ভিড় নেই, কোলাহল নেই, নিঃশব্দ একটা আলাদা পরিবেশ। রেস্টুরেন্টের এক কোণের টেবিলে বসে আছে রিশা, সামনে রাখা কফির কাপটা অনেকক্ষণ ধরে আনটাচড পড়ে আছে। গরম কফিটা এখন বরফের মতো ঠান্ডা হয়ে গেছে। রিশার হাত কাঁপছে হালকা হালকা, নার্ভাসনেসে বারবার কসলাচ্ছে হাত, আবার বারবার দরজার দিকে তাকাচ্ছে। কারো জন্য এই দীর্ঘ প্রতীক্ষা, বুক ধড়ফড় করা উদ্বেগ। হঠাৎ সেই প্রতীক্ষার অবসান ঘটল। রেস্টুরেন্টের দরজা ঠেলে ঢুকলো আকাশ, সারা শরীর ঘামে ভিজে নিয়ে একাকার। পরনে একটা সাধারণ অফ হোয়াইট
রঙের টি শার্ট। তীব্র রোদে ছুটে আসায় ক্লান্ত মুখটা আরো ক্লান্ত লাগছে। গায়ের রঙও যেন অস্বাভাবিকভাবে ম্লান দেখাচ্ছে। খাড়া নাকে ছোট ছোট ঘামের বিন্দু, চুল এলোমেলো। সময় বের করা ওর জন্য কঠিন ছিল, তবুও আজ এসেছে। টিউশন শেষ করে কোনো রকমে তাড়াহুড়ো করে এখানে এসেছে। রিশার চোখ থমকে গেল। ওর ব্ল্যাক ডায়মন্ড, হ্যাঁ, আকাশই তো ওর জীবনের অমূল্য রত্ন। এতদিনে আরো ভালোভাবে বুঝে গেছে এই মানুষটাকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারবে না। সাহস জোগাতে জোগাতে বহুদিন কেটেছে। আজ অবশেষে অনেক কষ্টে আকাশকে রাজি করিয়েছে দেখা করার জন্য। আজই ও সব বলে দেবে, নিজের বুকের ভিতর জমে থাকা ভালোবাসার কথা। আকাশের চোখও গিয়ে পড়ল রিশার উপর। অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল কিছুক্ষণ। এই মেয়ে তো সাধারণত জিন্স আর কুর্তাতেই অভ্যস্ত। আজকে কিনা হালকা রঙের একটি থ্রি পিস পরেছে। অদ্ভুত লাগছে তাকে, দেখতে অনেক সুন্দর লাগছে, অপরূপ লাগছে। কিন্তু আকাশের মনে একটা কাটা। এই মেয়েটার সৌন্দর্য যতই তাকে ঘায়েল করুক, তার জন্য কোনো লাভ নেই। কারণ বাস্তবে ওরা দুজন কখনো এক হবে না। আকাশ এগিয়ে সে রিশার সামনের চেয়ারটা টেনে বসলো, অথচ রিশা তখনও দাঁড়িয়ে আছে, যেন কি বলবে বুঝে উঠতে পারছে না। আকাশ একটু বিরক্ত সুরে বলল, বসো, কি বলবে তাড়াতাড়ি বলো, আমার আরেকটা টিউশনি আছে। কথাগুলো শুনে রিশা ধীরে ধীরে বসে পড়ল। ভেতরে তীব্র নার্ভাসনেস কাজ করছে। মনে হচ্ছে সব শব্দ গুলিয়ে গেছে। যেভাবে রিহার্সেল করেছিল আকাশকে দেখার পর সব ভুলে গেছে। কণ্ঠ শুকিয়ে যাচ্ছে। কোনো রকমে বলল, আমি আমি আপনার জন্য কফি অর্ডার করি। আকাশ হালকা বিরক্ত গলায় উত্তর দিল, না, আমি করছি, তোমার করার দরকার নেই। কি বলার জন্য আমাকে ডেকেছো সেটা বলো। কথা শেষে রিশা গভীর শ্বাস নিল, সাহস সঞ্চয় করলো। তারপর এক নাগাড়ে বলে ফেললো বুকের ভেতরের সব কথাগুলো। আমি আপনাকে ভালোবাসি, আপনার সাথে সারা জীবন থাকতে চাই। প্লিজ না বলবেন না। আমি পারবো না আপনাকে ছাড়া অন্য কাউকে নিয়ে ভাবতে। অনেকবার মনকে বুঝিয়েছি, কিন্তু মন মানেনি। আমার মন আপনাকেই চায়। আমি আপনাকে ছাড়া আর কাউকে ভাবতে পারি না। বলে একটা বড় শ্বাস ছাড়ল রিশা। বুক যেন হালকা হয়ে গেল। আকাশের চোখে তেমন কোনো ভাব দেখা গেল না। আগেই সব জেনে এসেছে, এমনকি উত্তরটাও গুছিয়ে রেখেছে। ঠান্ডা গলায় বলল, ভালোবাসা স্বাভাবিক ব্যাপার, কিন্তু যাকে ভালোবাসো তার সাথেই সারা জীবন থাকা লাগবে এমন কোনো নিয়ম নেই। তোমার আর আমার কোনোদিন এক হওয়া সম্ভব না, তাই এসব মাথা থেকে ঝেড়ে ফেলো। রিশা তৎক্ষণাৎ উত্তর দিল, চোখে পানি ভরে উঠেছে ধীরে ধীরে। পারবো না, একদমই পারবো না। আকাশ গম্ভীর স্বরে বলতে লাগলো, তুমি একবার তোমার পরিবারের দিকটা ভেবে দেখো, আরেকবার আমার পরিবারকে। আমার বাবা সারা জীবন তোমাদের কোম্পানিতে সাধারণ কর্মচারী হিসেবে চাকরি করেছে। আমি বেকার, যদিও সরকারি চাকরির জন্য চেষ্টা করছি। আল্লাহ চাইলে হয়তো একদিন পাবো। কিন্তু বলো তো, কখনো কি শুনেছো কোনো কোম্পানির মালিকের মেয়ে একজন সাধারণ চাকরিজীবীকে বিয়ে করেছে? এটা শুধু সিনেমাতে হয়, বাস্তব আলাদা। তাই অযথা সময় নষ্ট করো না, মন থেকে এসব ভাবনা বাদ দাও। রিশার চোখ টলমল করছে। এবার কাপা গলায় বলল, আমি শুধু বলেছি আমি আপনাকে ভালোবাসি। তার উত্তরে এত কিছু শুনতে চাইনি। সরকারি চাকরি নিয়ে যদি বলেন, বড় ভাইয়াও তো সরকারি চাকরি করে, তবে সমস্যা কোথায়? আমি আমার পরিবারকে রাজি করাবো। আপনি শুধু বলুন, আপনি কি আমাকে ভালোবাসেন, আমার ভালোবাসা গ্রহণ করেছেন কিনা। আকাশ গভীর শ্বাস ফেলে বলল, বলেছি তো, আমি বামন। বামন হয়ে চাঁদে হাত বাড়ানো যায় না। তুমি হচ্ছ চাঁদ, তোমার দিকে হাত বাড়ানোর যোগ্যতা আমার নেই, ভুলে যাও। আর তোমার ভাইয়ের কথা বলছো, সে শখ করে চাকরি করছে, তার পরিবারের টাকার অভাব নেই, অঢেল আছে। কিন্তু আমার কাছে অঢেল টাকা নেই, তাই এ নিয়ে আর ভেবো না। রিশা এবার জেদি কণ্ঠে বলে উঠল, যদি বলি আমি বাদ দেব না। আকাশ নির্লিপ্তভাবে তাকালো, সেটা তোমার ব্যাপার, কিন্তু আমার কাছ থেকে কিছু আশা করো না। আল্লাহ হাফেজ, আমার দেরি হয়ে যাচ্ছে। বলেই উঠে দাঁড়ালো আকাশ। টেবিলের বিল মিটিয়ে দিল, রিশার কফির দামও দিয়ে দিল, নিজের কফির অর্ডার ক্যান্সেল করলো। বেরিয়ে যাওয়ার আগে কেবল একবার তাকিয়ে বলল, তোমার জন্য কফির বিল দিয়ে গেলাম, খেয়ে নিও। রিশার বুক যেন ভেঙে গেল। কণ্ঠ কাঁপতে কাঁপতে বলে উঠল, আমি শুধু একটা উত্তর চাই, আপনি আমায় ভালোবাসেন কিনা সেটা বলুন, বাকিটা আমি সামলে নেব। আমি সব ঠিক করে নেব, শুধু একবার স্বীকার করুন। আকাশ এবার কোনো কথা বলল না, শুধু কঠিন মুখে পেছনে ঘুরে চলে গেল। রিশা ভাঙা গলা চিৎকার করে উঠল, কেন? শুধু টাকা আর পরিবার নিয়ে ভালোবাসা কি এত তুচ্ছ? ধপ করে চেয়ারটায় বসে পড়ল রিশা। বুকের ভেতর চেপে থাকা কষ্টটা হঠাৎ বেরিয়ে এলো কান্নায়। রেস্টুরেন্টের ভেতর ছোট ছোট শব্দে ভরে গেল ওর কান্নার সুর। আশেপাশের মানুষ তাকিয়ে আছে অবাক দৃষ্টিতে। পাশের টেবিল থেকে একজন মহিলা আর এক ওয়েটার ছুটে এলো, আপনি ঠিক আছেন ম্যাম? রিশা মাথা তুলে তাকালো, চোখের পানি সামলে হালকা মাথা নেড়ে জানালো সে ঠিক আছে। তারপর দ্রুত হাত দিয়ে চোখ মুছে ব্যাগটা কাঁধে ঝুলিয়ে
রেস্টুরেন্ট থেকে বেরিয়ে গেল। গাড়িতে উঠেই ড্রাইভারের দিকে তাকিয়ে বলল, কাকা আমাকে বাসায় নিয়ে চলুন, যত দ্রুত পারেন। ড্রাইভারের চোখে অবাক দৃষ্টি, কিন্তু কিছু না বলেই ইঞ্জিন চালু করলো। গাড়ি ছুটে চলল ব্যস্ত ঢাকা শহরের ভিড়ের মধ্যে। আর পিছনের সিটে বসে থাকা রিশা নীরবে বুক ফেটে কান্না চাপতে লাগলো।